হ্যালো বন্ধুরা, আজকে আমি ভুলভুলাইয়া 2 মুভির বাংলায় এক্সপ্লেন করতে যাচ্ছি। যারা ভুলভুলাইয়া 1 দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিংক থেকে দেখে নিতে পারো। তাহলে আসুন এক্সপ্লেনটি শুরু করি। মুভিটি শুরু হয় পুরনো একটি হাভেলিতে। এখানে তান্ত্রিকরা পুজো করছিল একটি ভূতকে বশ করার জন্য। যে ভূতটিকে তারা বশ করার চেষ্টা করছিল তার নাম হলো মাঞ্জলিকা। এখানে আমরা একজন মহিলাকে দেখতে পাই, এরই নাম হলো মাঞ্জলিকা। মাঞ্জলিকা হচ্ছে এই হাভেলির অর্থাৎ ঠাকুর পরিবারের বউ। অনেক মন্ত্র পাঠ করে পূজা অর্চনা করার পর মাঞ্জলিকার ভূত সেখানে এসে হাজির হয়। সেখানে আসার পরই মাঞ্জলিকার আত্মা মাঞ্জলিকার উপর অ্যাটাক করে এবং সে টেনে হিচড়ে মাঞ্জলিকাকে তার সাথে নিয়ে যাচ্ছিল। কিন্তু তান্ত্রিকেরা কোন রকমে মাঞ্জলিকার আত্মাকে বশ করে নেয় এবং তাকে হাভেলির একটি রুমে চিরতরে বন্ধ করে দেয়। এরপর সবাই আস্তে আস্তে ওই হাভেলি ছেড়ে চলে যেতে থাকে। এইখানে মাঞ্জলিকার সাথে আমরা একটি ছোট্ট মেয়েকেও দেখতে পাই, এর নাম হলো রিত। মাঞ্জলিকা হলো রিতের বৌদি। এরপর মাঞ্জলিকারাও ওই হাভেলি ছেড়ে চলে যায় এবং এই ভূতের হাভেলিটাকে চিরতরের জন্য বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে আমরা মাঞ্জলিকার ভূত দেখতে পাই। এরপর সিন শিফট হয় 18 বছর পর। এখানে সবাই কেবল কারের মধ্যে সফর করছিল, কিন্তু একটি লাওয়ারিশ ব্যাগ দেখে সবাই ভয় পেয়ে যায়, কেননা ওই ব্যাগের মালিক সেখানে কেউই ছিল না। তাই তাদের সন্দেহ হয় ওই ব্যাগে কোনো বোম টোম নেই তো। আর ঠিক এই জায়গাতে আমাদের মুভির মেইন ক্যারেক্টার রোহনকে দেখতে পাই। রোহন লক্ষ্য করে অন্য একটি কেবল কার থেকে একটি মেয়ে তাকে ইশারায় বলছে ওই ব্যাগটি আমার। এই মেয়েটির নামই হলো রিত। এই মেয়েটি হলো সেই ছোট্ট মেয়েটি যাকে মুভির শুরুতে দেখানো হয়েছিল। রোহন রিতকে ডেকে বলে, তুমি টেনশন করো না, ব্যাগটি আমি নিয়ে আসছি। এরপর রোহন ব্যাগটিকে জড়িয়ে ধরে সবাইকে বলে, আরে এ ব্যাগ মে বোম নেই, বোম কাহি ব্যাগ হ্যায়। এরপর সে নিজেই রিতকে ব্যাগটি দেয়। রিত তাকে ধন্যবাদ জানায়। এখানে রোহন রিতের সাথে ফ্লার্ট করতে থাকে। রোহন রিতের ব্যাপারে সবকিছু বলে দেয়। এসব শুনে রিত অবাক হয়ে যায় যে তুমি আমার সম্পর্কে এত কিছু জানলে কি করে। রোহন বলে, আমি অন্তর্যামী, মানুষের মনে ঢুকে সব কথা জেনে যাই। কিন্তু রিত বুঝে যায় রোহন তার টিকিট দেখেই সব ডিটেলস জানতে পেরেছে। তাই রোহন কোনো মতেই রিতের পিছু ছাড়ে না। যাওয়ার পথে রিত তার বৌদিকে কল করে, আর এখানেই আমরা জানতে পারি যে রিতের বিয়ে ঠিক হয়েছে, আর এজন্যই চণ্ডীগড়ে তাকে তার বাড়িতে যেতে হচ্ছে। রিতকে দেখে মনে হচ্ছিল সে এই বিয়েতে রাজি নয়, যেহেতু তার বাবা ছিল একজন অনেক বড় ঠাকুর এবং অনেক নামি দামি একজন মানুষ। তাই রিত তার বাবার উপর কিছুই বলতে পারছিল না। এখানে রিতের সাথে তার বোন তৃষাও কথা বলে। তৃষা রিতকে বলে যে তাড়াতাড়ি আসার জন্য। রিত তৃষাকে বলে, এত তাড়াহুড়ো থাকলে তুই বিয়েটা করে নে না। তৃষা বলে, কাশ আমি এটা পারতাম। অন্যদিকে রিত তো রোহনকে পটানোর চেষ্টা করেই যাচ্ছিল। এরপর তাদের বাস একটি জায়গায় গিয়ে দাঁড়ায়। এখানে রোহন রিতকে বলে যে সে কোনো না কোনো জায়গায় ঘোরাঘুরি করতেই থাকে, আর তারা এখন যে জায়গাটিতে ছিল তার পাশেই একটি ফেস্টিভ্যাল হচ্ছিল। রোহন রিতকে কোনো রকমে রাজি করিয়ে নেয় সেই ফেস্টিভ্যালে যাওয়ার জন্য। এরপর তারা ওই ফেস্টিভ্যালে গিয়ে নাচ গান শুরু করে দেয় এবং আবারও বাস স্ট্যান্ডে ফিরে আসে। এখানে এসে তারা দেখে যে লোকজন এদিক ওদিক ছুটাছুটি করছিল। রোহন একটি পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে, স্যার এখানে কি হয়েছে? পুলিশ তাদেরকে বলে যে 2:30 মিনিটে চণ্ডীগড়ে যাওয়ার জন্য যে বাসটি ছিল সেটি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করেছে। বাসে থাকা একজনও সেখান থেকে বেঁচে ফিরতে পারেনি। রোহনরা বলে যে এই বাসটিতে তো আমাদেরও যাওয়ার কথা ছিল, ভাগ্যিস তারা ফেস্টিভ্যালে চলে যায়, যার কারণে তারা এত বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায়। কিন্তু তাদের পরিবাররা জানতো যে রিতরাও তো এই বাসে করে আসার কথা ছিল, তাই তারা মনে করছিল যে রিত আর বেঁচে নেই। রিত তাড়াতাড়ি তার বোন তৃষাকে ফোন করে এটা জানানোর চেষ্টা করে যে সে বেঁচে আছে, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য তৃষা তার কথাগুলি শুনতে পারছিল না। কিন্তু তৃষার কথাগুলি রিত শুনতে পাচ্ছিল। রিতের সাথে যার বিয়ে ঠিক হয়েছিল তৃষা তার সাথে ছিল। ছেলেটির নাম সাগর। দুর্ভাগ্যবশত সাগর রিত এবং তৃষার কথাগুলি শুনতে পায়। এখানে তারা জানতে পারে যে তৃষা এবং সাগর একে অপরকে অনেক দিন ধরে ভালোবাসে। রিত ভাবে যে সে যদি এখন বাড়িতে যায় তাহলে তার সাথে সাগরের বিয়ে দিয়ে দিবে, এতে করে 3টি জীবনই নষ্ট হবে। কিন্তু সে যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে এই নিউজটি যদি সে কাজে লাগিয়ে তৃষা এবং সাগরের বিয়ে দিতে পারে তাহলে সে এখন বিয়ে করা থেকে বেঁচে যাবে। তাই সে রোহনকে বলে যে সে এখন পরিবারের কাউকে কিছু জানাবে না, যে সে এখনো বেঁচে আছে। রোহন বলে যে তোমার পরিবারের তো সবাই টেনশন করছে। রিত বলে যে তাতে কি হয়েছে, বোন তো সারা জীবন সুখে থাকবে তাই না। তাই রিত ডিসাইড করে নেয় যে যতদিন না তার বোনের বিয়ে হচ্ছে সে পরিবারের সাথে কন্ট্যাক্ট করে কিছুই জানাবে না, অর্থাৎ সে কিছুদিন লুকিয়ে থাকবে।
তার জন্য সে সিলেক্ট করে তাদের রাজস্থানে পড়ে থাকা ওই পুরনো হাভেলিটি। রোহনকেও সেখানে যাওয়ার জন্য রিত রাজি করিয়ে নেয়। এরপর তারা ওই হাভেলিতে গিয়ে উপস্থিত হয়। রোহন তো প্রথম দিকে খুব ভয় পাচ্ছিল, কিন্তু রিত তাকে বলে যে এখানে কেউ আসবে না, লুকিয়ে থাকার জন্য এটাই এখন তাদের বেস্ট অপশন। যদিও বা কেউ আসে, এই হাভেলির মধ্যে এতগুলি রুম আছে, যে কোনো একটিতে তারা লুকিয়ে পড়বে। ঠিক তখনই হাভেলির পাশ দিয়ে যাচ্ছিল এই পণ্ডিত, কিন্তু যখন সে দেখে হাভেলির দরজা খোলা এবং হাভেলির ভিতরে লাইট জ্বলছে, এইটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং সে এক মুহূর্তও দেরি না করে এই খবরটা তাড়াতাড়ি গিয়ে ঠাকুর পরিবারের সবাইকে জানায়। হাভেলির দরজা খুলে গেছে এটা শুনে সবাই খুব ভয় পেয়ে যায়, কেননা তারা সেখানে মঞ্জলিকার ভূতকে আটকে রেখেছিল। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে হাভেলিতে গিয়ে চেক করবে। এরপর তারা সবাই মিলে গিয়ে ওই হাভেলিতে উপস্থিত হয়। তাদের দেখে রিত কোনো রকমে লুকিয়ে পড়ে, কিন্তু রোহন কোথাও লুকোতে না পেরে এই চেয়ারটির উপর বসে পড়ে। এরপর সবাই এসে রোহনকে দেখে ফেলে। সবাই রোহনকে জিজ্ঞেস করতে থাকে, কে তুমি, কেন তুমি এখানে এসেছো? রোহন তাড়াহুড়ো করে ভয়ে বলে দেয় যে রিতের ভূত তাকে তাড়া করে এখানে নিয়ে এসেছে। রোহন সবাইকে বলে যে তার কাছে একটি স্পেশাল পাওয়ার আছে, আমি ভূত এবং আত্মাদের সাথে কথা বলতে পারি। ছোটবেলা থেকেই ভূতের সাথে খেলা করতে করতে বড় হয়েছি। এগুলো শুনে ফুগলু নামের একটি মোটাসোটা ছেলে একটি লাঠি দিয়ে রোহনকে পিছন দিকে মারে এবং বলে যে তুই মিথ্যা বলছিস। রিতের বাবাও রোহনকে ধরে এই কথাই বলে, কিন্তু রোহন রিতের ছোটবেলার কথাগুলো একে একে বলতে শুরু করে, অর্থাৎ সে তার ফ্যামিলির সাথে কি কি করত। সে বলে যে রিতের ভূত যদি আমাকে এখানে না নিয়ে আসতো তাহলে আমি এইসব কি করে জানলাম। এসব বলে রোহন সবাইকে এটা বিশ্বাস করিয়ে দেয় যে রিত মারা গেছে, কিন্তু তার ভূত এখানেই রয়েছে। রিতের দাদু বলে যে যদিও রিতের ভূত তোমাকে এখানে নিয়ে এসেছে, তাহলে সে কেন নতুন হাভেলিতে নিয়ে আসেনি, এখানে কেন নিয়ে এসেছে? রোহন বলে যে এই হাভেলিতে রিতের ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে, তাই রিত চায় যে শেষবারের মতো যেন সবাই এই হাভেলিতেই থাকে। এসব শোনার পর সবাই মিলে ডিসাইড করে যে তারা রিতের ইচ্ছা পূরণ করার জন্য এই হাভেলিতেই থাকবে। রোহনের এরকম কথা বলা দেখে রিত তাকে এসে বলে, কয়েক মিনিটেই তুমি এত বড় প্রবলেম সলভ করে দিয়েছো, তুমি তো অনেক বড় একজন জিনিয়াস। তৃষা এবং সাগরের বিয়ের জন্য তুমি সবাইকে রাজি করাতে পারবে। এর পরের দিন রিতের রিকোয়েস্টে সবাইকে রিকোয়েস্ট করে সাগর এবং তৃষার বিয়ে দিতে। এখানে রিতের বৌদি আঞ্জলিকা বলছিল কয়েকদিন পরে এই বাড়িতে বিয়ের অনুষ্ঠান হতো, কিন্তু দেখো এখন মৃত্যুর অনুষ্ঠান হচ্ছে, অর্থাৎ তারা রিতের কথাই বলছিল। এই সুযোগে রোহন সবাইকে বলে যে বিয়ের অনুষ্ঠান হবে তৃষা এবং সাগরের। সবাই বলে যে কি এসব বলছো তুমি জাতা। রোহন বলে যে এটাই রিতের শেষ ইচ্ছে, যেন তার বোন তৃষা এবং সাগরের বিয়ে হয়। এভাবে করে রোহন সবাইকে কোনো রকম রাজি করিয়ে নেয় তৃষা এবং সাগরের বিয়ে দেওয়ার জন্য। তৃষা এবং সাগর এসে রোহনকে ধন্যবাদ জানায়, কেননা তারা দুজনই একে অপরকে আগে থেকেই ভালোবাসতো। তারা মনে করেছিল রোহন এ ব্যাপারে কিছুই জানে না, কিন্তু রোহন বলে যে আমি আগে থেকেই সবকিছু জানি। রোহন খুব ভালোভাবে সবাইকে হ্যান্ডেল করে নিচ্ছিল, তাই রিতও একটু একটু তার উপর ইমপ্রেস হতে শুরু করে। একদিন রাতে হঠাৎ করে রোহনের ঘুম ভেঙে যায় এবং সে নিজের অজান্তেই হাঁটা শুরু করে। তার সামনে ঠিক তারই মতন আরেকজন ছিল এবং সে তাকে অনুসরণ করতে করতে ঠিক ওই রুমের কাছে গিয়ে উপস্থিত হয়, যে রুমে মঞ্জলিকার ভূতকে আটকে রাখা হয়েছিল। এখানে রোহন দেখতে পায় তার সামনে থাকা লোকটি সে নিজেই। শুধু তাই নয়, তার পেছনেও তার মতো একজন লোক চলে আসে। ঠিক তখনই সেখানে আঞ্জলিকা এসে উপস্থিত হয় এবং সে রোহনকে বলে, এখানে তুমি কি করছো? রোহন বলে যে আমি নিজেও জানি না আমি এখানে কেন এসেছি। আঞ্জলিকা রোহনকে বলে, দেখো রোহন, তুমি নিশ্চয়ই অনেক ভূত দেখেছো, কিন্তু মাঞ্জলিকা সবার চেয়ে আলাদা। জীবনে ভুল করেও এই রুমের আশেপাশে আসবে না। এর পরদিন গ্রামের একজন প্রভাবশালী লোক এসে রোহনকে বলে তার মা নাকি রোহনের সাথে দেখা করতে চায়। রোহন সাথে সাথেই রাজি হয়ে যায়, কিন্তু সে গিয়ে জানতে পারে সে এতক্ষণ যার সাথে কথা বলছিল সে ছিল একজন মৃত মানুষ এবং তাকে এখানে নিয়ে আসা হয়েছে ওই মৃত মহিলাটির আত্মার সাথে কথা বলবার জন্য। কেননা রোহন বলেছিল যে সে মানুষের আত্মার সাথে কথা বলতে পারে। মহিলাটি নাকি মৃত্যুর আগে তার অনেক সোনা গয়না কোনো এক জায়গায় লুকিয়ে রেখেছে।
তাই তারা রোহনকে বলে ভূতের সাথে কথা বলে এটা জিজ্ঞেস করার জন্য যে সে এই গয়নাগাটিগুলি কোথায় লুকিয়ে রেখেছে। এরপর সবাই রোহনকে ওই রুমের ভিতর রেখে চলে যায়, কিন্তু সৌভাগ্যবশত রোহন সবগুলি সোনা সেখান থেকে বের করে ফেলে। তাই সবাই এটাই ভাবতে শুরু করে যে রোহন সত্যি সত্যি ভূতদের সাথে কথা বলতে পারে, আর এখানে তাকে নাম দেওয়া হয় ডুহু বাবা। গ্রামের সবাই মিলে রাতারাতি রোহনকে একজন বড় পণ্ডিত বাবা বানিয়ে দেয়। এর ফলে গ্রামের বড় পণ্ডিতের ব্যবসায় লেগে যায় লালবাতি। সবাই এখন রোহনের ভক্ত হয়ে যায়। একদিন রাতে রোহন ও রীতের চাচা মিলে ড্রিঙ্ক করছিল। তখনই রোহন নেশার মধ্যে বলে, সবার মুখে মাঞ্জলিকা মাঞ্জলিকা শুনেই যাচ্ছি, কে এই মাঞ্জলিকা, চলো আজের ক্লাস নেই। এই বলে তারা দুজন নেশার মধ্যে ওই রুমটির কাছে যায় যেখানে মাঞ্জলিকাকে বন্দি করে রাখা হয়েছিল। এমনকি রোহান সেই দরজা থেকে ত্রিশূলটি বের করে ফেলে। এরই সাথে সাথে সেখানে অনেক জোরে হাওয়া বইতে শুরু করে। রোহান ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ওই ত্রিশূলটি ওখানে লাগিয়ে দেয়। ঠিক তখনই ওখানে রীতের বাবা এবং আঞ্জলিকা এসে উপস্থিত হয়। তারা এসে রোহানদের বকা দেয় যে তোমরা এটা কি করতে যাচ্ছিলে। আঞ্জলিকা বলে যে এই রুমের মধ্যে কোনো সাধারণ আত্মা বন্দী নেই, বরং এমন একটি আত্মা বন্দী আছে যে হলো কালা জাদুর মাস্টার, অর্থাৎ মাঞ্জলিকা। আর এখন এই রুমের ভিতর আমরা মাঞ্জলিকার ভূতকে দেখতে পাই। আঞ্জলিকা রোহনদেরকে ক্লাসব্যাক বলা শুরু করে, আর সাথে সাথেই সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। কলকাতা থেকে তার বাবাকে এই হাভেলিতে কিছু কাজ করার জন্য নিয়ে আসা হয়েছিল। তার সাথে ছিল তার মেয়ে আঞ্জলিকা এবং বোন মাঞ্জলিকা। তারা দুজনে ছিল যমজ বোন। আঞ্জলিকার বাবা ছিলেন সাংস্কৃতিক নৃত্যের অনেক বড় একজন ভক্ত। আর এখানেই আমরা আমি যে তোমার গানটি শুনতে পাই। যখনই আঞ্জলিকার বাবা তার প্রশংসা করত তখনই মাঞ্জলিকার হিংসা হতো, কেননা সে মনে করত তার বাবা শুধু আঞ্জলিকাকেই ভালোবাসে। আর তার এই রাগ হিংসা পরিণত হয় প্রতিশোধে। মাঞ্জলিকা ওই দিন থেকেই কালো জাদুর প্রতি অগ্রসর হতে শুরু করে। এই সব কিছুই তার বাবা দেখে ফেলে এবং সে মাঞ্জলিকাকে অনেক বকা দেয়। তার বাবা মনে করত মাঞ্জলিকা এখনো অনেক ছোট, বড় হওয়ার সাথে সাথেই সে এগুলো ছেড়ে দেবে। কিন্তু সে যতই বড় হচ্ছিল ততটাই সে কালো জাদুর প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছিল, কেননা সে চাইতো তার বাবা শুধু তাকেই ভালোবাসুক। এভাবেই সে ধীরে ধীরে বড় হয়। এভাবেই মঞ্জলিকা ঠাকুরের ছেলে রোহিতকে ভালোবাসতে শুরু করে। কিন্তু রোহিত ভালোবাসতো আঞ্জলিকাকে। একদিন ঠাকুর আঞ্জলিকার বাবার কাছে আঞ্জলিকা এবং রোহিতের বিয়ের জন্য প্রস্তাব নিয়ে যায়, কিন্তু মাঞ্জলিকা ভাবে তার জন্যই বিয়ের প্রস্তাবটি নিয়ে আসা হয়েছে এবং রোহিতের সাথে তারই বিয়ের কথা চলছে। কিন্তু পরে যখন জানতে পারে রোহিতের সাথে আঞ্জলিকার বিয়ে ঠিক হয়েছে, তার সাথে নয়, তখন সে মনে মনে আঞ্জলিকার উপর অনেক রেগে যায়। এরই মাঝে রোহিত এবং আঞ্জলিকার বিয়ে হয়ে যায়। মাঞ্জলিকা বিয়ের প্রতিশোধ নেওয়ার জন্য আঞ্জলিকার মাথার চুল এবং কাপড় সংগ্রহ করে নিয়ে যায় কালা জাদু করার জন্য। এরপর রাতের অন্ধকারে মাঞ্জলিকা যখন আঞ্জলিকার জন্য কালো জাদু করছিল তখনই সেখানে তার বাবা এসে সব দেখে নেয়। কিন্তু মাঞ্জলিকা সেখানেই তার বাবাকে ছুরি দিয়ে হত্যা করে এবং সে তার বাবার কাছে গিয়ে বলে, বাবা, তুমি আমাকে সবসময় ঘৃণা করেছো, কিন্তু আমি তোমাকে খুবই ভালোবাসতাম। তুমি তো এটাই চেয়েছিলে যে তোমার একটি মেয়েই থাকুক। আমি তোমার সেই স্বপ্নটাকেই পূর্ণ করতে যাচ্ছি। এরপর সেই ছুরিটা মাঞ্জলিকা নিয়ে যায় আঞ্জলিকাকে মারার জন্য। এমনকি সে আঞ্জলিকার উপর অ্যাটাক করে বসে, কিন্তু আঞ্জলিকা তাকে কোনো রকমে ধরে ফেলে। তাদের মধ্যে সেখানে অনেক হাতাহাতি হয়। এক পর্যায়ে মাঞ্জলিকা রোহিতকে মারতে যাচ্ছিল। তখন আঞ্জলিকা রোহিতকে বাঁচানোর জন্য পেছন দিক থেকে ছুরি নিয়ে মাঞ্জলিকার উপর অ্যাটাক করে। ছুরির আঘাতে মাঞ্জলিকা সেখানেই মারা যায়, কিন্তু সে প্রতিশোধ নেওয়ার জন্য ভূত হয়ে আবারও ফিরে আসে। আঞ্জলিকা কিন্তু মাঞ্জলিকাকে মারতে চায়নি, রোহিতকে বাঁচানোর জন্যই তাকে এই স্টেপ নিতে হয়েছিল। মাঞ্জলিকার ভূত এসে হঠাৎই রোহিতকে নিচে ফেলে দেয়, যার জন্য রোহিত ওই দিন থেকে আজ পর্যন্ত প্যারালাইজড হয়ে আছে। তাই মাঞ্জলিকার ভূত যেন আর কারো উপর অ্যাটাক করতে না পারে, তাই তারা তান্ত্রিককে ডেকে এনে মাঞ্জলিকার ভূতকে এই কামরার মধ্যে বন্দি করে দেয়। এরই সাথে সাথে সিন আবার প্রেজেন্টে চলে আসে। এতক্ষণ আঞ্জলিকা এই সব কিন্তু রোহিতদেরকেই বলছিল। এরই মাঝে রোহন এবং রীর একদিন বাইরে যায়, কিন্তু তারা ফিরে আসার সময় ওই পণ্ডিত তাদের দেখে নেয়। এটা দেখার সাথে সাথেই সে তার বড় পণ্ডিতকে গিয়ে এই খবরটা বলে। এরপর তারা সবাই একসাথে আপনার টাইম আয়েগা বলে মিছিল করতে করতে হাভেলিতে এসে উপস্থিত হয়।
এবং তারা সোজা গিয়ে ঠাকুরকে বলে যে রিত এখনো বেঁচে আছে, সে এখানেই কোথাও লুকিয়ে আছে। এরপর তারা ঠাকুরের পারমিশন নিয়ে হাভেলির কোনায় কোনায় রিতকে খুঁজতে শুরু করে। সুযোগ বুঝে রোহান তাড়াতাড়ি রিতের কাছে চলে যায় এবং তাকে নিয়ে সে এদিক সেদিক লুকোনোর চেষ্টা করে। এক পর্যায়ে তারা পালাতে পালাতে ওই রুমটির দরজার কাছে এসে উপস্থিত হয়, যেখানে মাঞ্জলিকার ভূতকে বন্দি করে রাখা হয়েছে। রিত বলে লুকোনোর জন্য এটাই একমাত্র সেফ জায়গা। রোহান বলে কিন্তু মঞ্জলিকা? রিত বলে আর কোনো মাঞ্জলিকা টাঞ্জলিকা এখানে কেউ নেই, এই সব কিছুই তাদের অন্ধবিশ্বাস। এই বলে রিত লুকোনোর জন্য ওই রুমের দরজাটি খুলে দেয় এবং রিত সেখানেই লুকিয়ে পড়ে। আর এখানেই আমরা রিতের পেছনে মাঞ্জলিকার ভূতকে দেখতে পাই। এর সাথে সাথেই সিন শিফট হয় ও পণ্ডিতগুলো বলে যে সব রুম খোঁজা শেষ, শুধুমাত্র একটি রুমই বাকি আছে। তারা বলে যে রিত মনে হয় সেখানেই লুকিয়ে আছে, কিন্তু ঠাকুর এতে বিশ্বাস করে না, তাই এখান থেকে তাদেরকে তাড়িয়ে দেয়। মামলা একটু ঠান্ডা হওয়ার পর রোহন যায় ওই রুমে রিতের সাথে দেখা করতে, কিন্তু এখানে ঢুকেই সে দেখে রিত মাঞ্জলিকার গেটআপ নিয়ে বসে আছে এবং আমি যে তোমার গানটি করছিল। শুধু তাই নয়, সে একদম মাঞ্জলিকার মতো নাচতে শুরু করে। এটা দেখে রোহান অনেক ভয় পেয়ে যায়। তো এক পর্যায়ে রিত হেসে এসে রোহানকে বলে আরে এগুলো সে মজা করছিল, এখানে বসে বসে তার নাকি বোরিং লাগছিল, তাই সে ওই কাপড়গুলো পরে নেয় এবং মাঞ্জলিকার অ্যাক্টিং করতে শুরু করে। রিত বলে যে কোনো ভূত নেই, কোনো মাঞ্জলিকাও নেই, কিন্তু আমরা দেখতে পাই যে ফাইনালি মাঞ্জলিকার ভূত মুক্তি পেয়ে যায়। একদিন আঞ্জলিকা তার রুমে ঘুমোচ্ছিল, কিন্তু তখনই তার মনে হয় যে তার রুমের ভিতর কেউ আছে, তাই সে একটি টর্চ নিয়ে বাইরে গিয়ে চেক করে এবং সে বাইরে গিয়ে দেখে যে বারান্দার মধ্যে অনেকগুলো কাক বসে আছে। যাই হোক, সে আবার তার রুমে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু এখানে আমরা দেখি মাঞ্জলিকা তার উপর আবার অ্যাটাক করে। এরপর সিন শিফট হয়, আমরা দেখতে পাই যে আঞ্জলিকা সোজা চলে যায় রোহানের রুমে। সে রোহানকে গিয়ে বলে যে রিত কোথায়? আমি জানি যে সে এখনো বেঁচে আছে এবং এখানেই আছে। যদিও রোহান অনেক বাহানা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আঞ্জলিকা বলে যে আমি জানি, ওই দিন তোমরা মাঞ্জলিকার ওই দরজাটি খুলে দিয়েছ এবং রিত সেখানেই লুকিয়েছিল, যার কারণে মাঞ্জলিকা বাইরে চলে এসেছে। রিত আর না থাকতে পেরে তার বৌদির সামনে চলে আসে এবং তাকে সবকিছু বুঝিয়ে বলে। তার বৌদিও রিতকে জীবন্ত অবস্থায় দেখে খুবই খুশি হয়। আঞ্জলিকা তাদের বলে যে তোমরা অনেক বড় একটি ভুল করেছ, মাঞ্জলিকা বাইরে চলে এসেছে, সে আমার উপর অ্যাটাক করেছে এবং কি বলেছে জানো, সে নাকি সবাইকে মেরে ফেলবে। এরপর তারা তিনজন যায় ওই তান্ত্রিকের কাছে, যে 18 বছর আগে মাঞ্জলিকার ভূতকে বন্দী বানিয়েছিল। কিন্তু এখন তান্ত্রিকটি বলে অনেক বড় একটি ভুল হয়েছে, তোমরা জানো না যে মাঞ্জলিকা কতটা শক্তিশালী হয়েছে, এখন তাকে আর বশ করা সম্ভব নয়, শুধুমাত্র মধুচন্দ্রিকা ছাড়া। কিন্তু মধুচন্দ্রিকা হতে এখনো আরো 3 দিন সময় ছিল। তান্ত্রিকটি তাদের বলে যে তাকে ওই দিন ছাড়া আর কোনোদিনও বশ করা সম্ভব নয়। এরপর আমরা দেখতে পাই যে সব তান্ত্রিকটা মিলে একসাথে মাঞ্জলিকাকে বশ করার জন্যই আসছিল, কিন্তু রাস্তার মধ্যেই তাদের সামনে এসে উপস্থিত হয় মাঞ্জলিকা। মাঞ্জলিকা এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে ওই তান্ত্রিককে বশ করে তার সব সাঙ্গপাঙ্গকে মেরে ফেলে, এমনকি ওই তান্ত্রিক সহ। এদিকে আমরা দেখি যে ওই পাগল পণ্ডিতরা মিলে প্ল্যান করছিল তারা মাঞ্জলিকা সেজে রোহনকে ভয় দেখাবে, যেন সে এখান থেকেই পালিয়ে যায়, কেননা রোহনের জন্য তাদের ধান্দা পুরোপুরি বন্ধ হতে চলেছে। কিন্তু রোহানের সামনে তারা ধরা পড়ে যায়। এরপর রোহন ছোট পণ্ডিত এবং বড় পণ্ডিত দুজনকেই কোর্সে একটি থাপ্পড় মারে। যাই হোক, এগুলো কিন্তু ফানি সিন। এরপর রোহন ওই মহিলা পণ্ডিতটিরও পিছু নেয় এবং এক জায়গায় গিয়ে তাকে দেখতে পায়। রোহন তাকে ওই মহিলাটি মনে করে বলে যে তুমি তো ভূত সেজেছ, কিন্তু আসল ভূতের পা তো উল্টো থাকে। এটা শোনার সাথে সাথেই মাঞ্জলিকার পা দুটো উল্টো হয়ে যায়, আর এখানেই রোহন বুঝতে পারে এটা তো মাঞ্জলিকার ভূত। এটা দেখে সে ওখান থেকে পালাতে শুরু করে, কিন্তু মাঞ্জলিকা তার পিছু নেয়। অনেক উপরে আসার পর মাঞ্জলিকা রোহনের সামনে এসে দাঁড়ায়। এরপর আমরা দেখতে পাই রোহন অনেক উপর থেকে নিচে পড়ে যাচ্ছিল, আর তখনই সিনটি কাট হয়ে যায়। আমরা দেখি যে রোহন আজব ভাবে হাভেলিতে এসে উপস্থিত হয়। তাকে দেখে এমন মনে হচ্ছিল যেন তার ভেতরে মাঞ্জলিকার আত্মা ঢুকে গেছে। সে এসে ওই গানটি গাওয়া শুরু করে এবং মাঞ্জলিকার মতোই নাচতে শুরু করে। এটা দেখে সবাই পুরো অবাক হয়ে যায়। তারা রোহনকে বলে এগুলো তুমি কি করছো? এখানে রোহন আশ্চর্যভাবে বাংলায় কথা বলতে থাকে। সে বলে যে বাড়িটি কেন ফুল দিয়ে সাজানো হয়েছে। তারা বলে যে কয়দিন পরেই তৃষার বিয়ে, সেজন্যই সাজানো হয়েছে। কিন্তু রোহান বলে বিয়ে? এখানে বিয়ে কি করে হবে? আজ তো একজনের মৃত্যু হতে যাচ্ছে। এই বলে সে আঞ্জলিকার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়
এবং বলে যে একে আমি নিজের হাতেই মারবো। তোমরা জানো না নাকি মাঞ্জলিকা বাইরে চলে এসেছে? এটা শুনে সবাই ভয়ে এদিক সেদিক পালাতে শুরু করে। আর এখানে পালানোর সময় রীতের চাচা রীতকে দেখে ফেলে। তারা মনে করেছে এখানে রীতের আত্মা এসেছে মাঞ্জলিকার সাথে ফাইট করার জন্য, কিন্তু রীত সবাইকে বলে দেয় যে সে সত্যিকারেরই বেঁচে আছে। এখানে রোহন আঞ্জলিকার উপরে অ্যাটাক করে। আসলে এটা তো রোহন নয়, রোহনের ভিতরে আছে মাঞ্জলিকার ভূত। রীত রোহানকে আটকানোর চেষ্টা করে, কিন্তু রোহান তার একটা কথাও শোনে না। সে আঞ্জলিকাকে মারার জন্য সামনে এগোতে থাকে। আর এখানে আমরা দেখি যে আঞ্জলিকা ধীরে ধীরে তার হাতে একটি ছুরি নেয়। এরপর যখনই মাঞ্জলিকার ভূত তার উপর অ্যাটাক করতেই যাচ্ছিল, তখনই আঞ্জলিকা সেই ছুরিটা রীতের গলায় ধরে এবং বলে যে আরো এক পাও এগোবে না মাঞ্জলিকা। এখানেই আমরা আঞ্জলিকার নতুন রূপ দেখতে পাই। রোহান বলে যে আঞ্জলিকা না মাঞ্জলিকা। আর এখানেই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় এতদিন যে আঞ্জলিকা সেজে আছে সে আসলে মাঞ্জলিকা। নো প্রবলেম, এখনই সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে বিষয়টা কি। এতক্ষণ আমরা যে ভূতটাকে মাঞ্জলিকা মনে করে আসছি, এটা হচ্ছে আসলে আঞ্জলিকার ভূত। আমরা দেখেছি যে যখন রোহন উপর থেকে পড়তেই যাচ্ছিল, তখন আঞ্জলিকার ভূত তাকে বাঁচিয়ে নেয় এবং তাকে সব কথা খুলে বলে। রোহন সবাইকে বলে এ বাড়ির ভূত আঞ্জলিকা মরেছে তো অনেক বছর আগে, এই মাঞ্জলিকাই তাকে মেরেছে এবং সে নিজেই আঞ্জলিকা সেজে সবাইকে ঠকাচ্ছিল। এরই সাথে সাথে সিন ফ্ল্যাশব্যাকে শিফট হয় আঞ্জলিকার ওই দিনে, যেদিন মাঞ্জলিকা কালো জাদু করছিল। সে কালো জাদু করে আঞ্জলিকাকে পুরোপুরি তার বশে করে নেয় এবং নিজেই আঞ্জলিকা সেজে রোহিতের সাথে শুয়ে পড়ে। এরপর আঞ্জলিকাকে বশের মধ্যেই তাদের মধ্যে অ্যাটাক করানোর চেষ্টা করে। এটা আসলে সে পুরোটাই সাজিয়েছিল। এরপর আঞ্জলিকা যখন বশের মধ্যে তাদের মধ্যে অ্যাটাক করে, তখন সুযোগ বুঝে মাঞ্জলিকা আঞ্জলিকাকে মেরে দেয় এবং সে রোহিতের সামনেই নিজেই আঞ্জলিকার অ্যাক্টিং করে। তার প্ল্যানও ছিল আসলে এইটাই, আঞ্জলিকাকে সে বিনা দোষেই মেরে ফেলে। কিন্তু রোহিতের তার উপর একটু একটু সন্দেহ হয় এবং রোহিত একদিন সব সত্যি জেনে যায় যে এটা মাঞ্জলিকা যার সাথে সে এখন রয়েছে। তাই মাঞ্জলিকা রোহিতকেও ব্যালকনি থেকে নিচে ফেলে দেয়। আর ওই দিন থেকেই রোহিত প্যারালাইসিস হয়ে যায়। কিন্তু মাঞ্জলিকা এইটা নাটক সাজায়। যাই হোক, সিন আবারও প্রেজেন্টে চলে আসে। এখানে আঞ্জলিকাও সবার সামনে আসে। রীত আঞ্জলিকাকে বলে যে এইটা যদি সত্যি হয় তাহলে আপনি ওকে আগেই মেরে দেননি কেন? আঞ্জলিকা বলে যে আমি তো অনেক আগেই তাকে মেরে দিতে পারতাম, কিন্তু এতে সত্যটা কোনোদিনও প্রকাশ পেত না। কে আঞ্জলিকা আর কে মাঞ্জলিকা, কিন্তু এখন তো সব সত্যি কথা প্রকাশ পেয়ে যায়। তাই সে সাথে সাথেই মাঞ্জলিকার উপর অ্যাটাক করে দেয় এবং আঞ্জলিকার ভূত মাঞ্জলিকাকে অনেক মারে। এক পর্যায়ে তাকে ওই রুমটিতে নিয়ে বন্ধ করে দেয়, যে রুমে এতদিন মাঞ্জলিকাকে আঞ্জলিকা ভেবে বন্দি করে রাখা হয়েছে। এরপর আঞ্জলিকা সবাইকে বলে যে তোমরা রীত এবং রোহনকে ভুল বোঝো না। যদি রোহন না থাকতো তাহলে আমার এই সত্যটা কোনোদিনও প্রকাশ পেত না। এখানে রোহন বলে যে আরে কোনো ব্যাপার না, আমার কাজই তো হচ্ছে আত্মাদেরকে তাদের পরিবারের সাথে দেখা করানো। আমি তো সবারই রুহু বাবা। আঞ্জলিকা বলে যে সবাই এখান থেকে চলে যাও, একজন বোন তার বোনের সাথে কিছু পার্সোনাল কথা বলবে। এই বলে সে ওই রুমটিতে চলে যায়। এরপর আমরা শুধু মাঞ্জলিকার চিৎকারের আওয়াজ শুনতে পাই, হয়তো তাকে মেরেও ফেলা হয়। এরপর সবাই ওই হাভেলি ছেড়ে চলে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম নতুন নতুন মুভির ভিডিও প্রতিনিয়ত এই চ্যানেলে দেখতে পাবেন। আজকের মতো এখানেই শেষ হচ্ছে, দেখা হবে কোনো নতুন মুভিতে।